ইন্ডিয়ার ভাবভঙ্গি থেকে মনে হচ্ছে যে ইন্ডিয়া একটা হিন্দু রাষ্ট্র, মনিরপেক্ষ, তাদের এই আচরণটা। জি, তাহলে তো ওরা তো তাহলে উচিত ছিল সব ক্ষেত্রে একই রকম রিয়াক্ট করা, তা তো করছে না। জি, তো আমরা দেখি যে আমাদের আশেপাশে হিন্দু মুসলমান কি চমৎকার সম্পর্ক নিয়ে করে। দুর্গা পুজোর সময় আমাদের বাড়িতে বহুদিন ধরে পূজা হয়, যুগ যুগ ধরে। সেখানে দেখা যায় যে সব মুসলমানরা মানে সকালে বিকেলে রাত্রে আসতেছে, একসাথে খাচ্ছি, আবার ঈদের সময় আমরা সব জায়গায় যাচ্ছি, একই মাঠে আপনার চাষ করতেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। পরিচয় করে দিচ্ছি, আমার বাঁ পাশে রয়েছেন সাবেক একাধিকবারের মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। দাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর উপস্থিত রয়েছেন আপনাদের প্রিয় আলোচক সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার নিয়ে যে বিষয়, সেটি আসলো রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে জেলে প্রেরণ করা হয়েছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, আপনার পর্যবেক্ষণটি জানতে চাই। এটা তো ওনার বিরুদ্ধে রাষ্ট্র একটা এক ধরনের অপরাধের অভিযোগ উঠেছে। এটা এখানে আদালতে আছে, আদালত হয়তো বলবে কি হবে, এটা তো বিচারাধীন বিষয় এখন হয়ে গেছে। কিন্তু একটা বিষয় কি জানেন, ধরেন অনেক সময় এমন কিন্তু ঘটনা ঘটে যে একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে, অঘটন ঘটতে যাচ্ছে, আগে যদি আমি একটা ব্যবস্থা নিই তাহলে তো সেই ঘটনাটা থামানো যায়। এই মানে আপনার এই ভদ্রলোক যাকে চিন্ময় কৃষ্ণকে যাকে অ্যারেস্ট করা হলো, চট্টগ্রামে যে বিশাল একটা সমাবেশ হয়েছিল, সেই সমাবেশে ওনারা কিন্তু কিছু বক্তব্য দিয়েছেন। শাহবাগেও কিছু ব্যাপার স্যাপার ঘটেছিল, একদিন আগে রংপুরে ঘটেছিল। কিন্তু একটা কথা আপনি আমাকে বলেন তো ভাই, আমরা তো এই দেশেই বাস করি, আওয়ামী লীগ সরকারের পতনের পর এই দেশে কি সাম্প্রদায়িক মানে সম্প্রীতি কমে গেছে? সাম্প্রদায়িক অস্থিতিশীল অবস্থা কি তৈরি হয়েছে? একটা দুর্গাপূজা হয়ে গেল, তো এই সরকার দায়িত্ব নেওয়ার পরপরই তো একটা মানে আপনার হিন্দুদের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসবটা, সেটা তো পালিত হলো। তো এই দুর্গাপূজায় কি আগের বছরের দুর্গাপূজার চেয়ে বেশি অস্থিরতা হয়েছে? আমি যদি তুলনা করি, আমি তো বলবো গত কয়েক বছরের তুলনায় এবারে দুর্গাপূজা সবচেয়ে শান্তিপূর্ণ হয়েছে। এটা আবার একজনকে আমি বলেছিলাম, সে আবার বলতেছে কি এবার তো প্রচুর পুলিশ প্রহারা হয়েছে, পুলিশ প্রহারা প্রয়োজন হলো কেন? এটাও দোষ। হ্যাঁ, পুলিশ প্রয়োজন হলো কেন, এটা বিরাট দোষ একটা। নিরাপত্তা দেওয়াটাও দোষ। হ্যাঁ, এত পুলিশ কেন নিয়োগ করতে হলো? আরে ভাই, আপনি কোনটা চান আসলে? আপনি কি যদি নিয়োগ না করতো তাহলে বলতেন যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, তাও কেন নিয়োগ করা হলো না? এটা হতে পারে। আবার আমি যদি উল্টা ভাবে বলি যে একটা নতুন সরকার এসেছে, এই সরকার পারছে না এটা প্রমাণ করার জন্য আওয়ামী লীগের লোকজন এই ধরনের ঘটনা ঘটাতে পারতো তো, পারার সম্ভাবনা ছিল, আশঙ্কা ছিল। কারণ আওয়ামী লীগের জন্য তো হাতে আর কোনো কার্ড নাই এটা ছাড়া। এই মুহূর্তে আওয়ামী লীগ এই দেশের মানুষকে, অথবা তার প্রতিবেশী দেশ বলি, অথবা আমেরিকাই বলি, যাকেই বলি, তাদেরকে দেখানোর মতো তাদের কাছে আর কি আছে? বলছিল কি এক কোন জঙ্গিকে নাকি ছেড়ে দিছে। আচ্ছা, ছেড়ে দিছে, তারপরে কি বাংলাদেশের দু একটা জঙ্গি অ্যাটাক হয়েছে? জঙ্গি অ্যাটাক বাংলাদেশে যা কিছু হওয়ার আওয়ামী লীগ আমলে হয়েছে। জি, তাহলে কি হলো? কি বলবে? বাংলাদেশে কি আওয়ামী লীগ চলে যাওয়ার পর অর্থনৈতিক অবস্থা মানে ব্যাংকগুলিকে আবার ফাঁকা হয়ে যাচ্ছে? তাতে যাচ্ছে না, কি বলবেটা কি? একটা কিছু বলা তো লাগবে। এখন এটা বলার জন্য একটা ইস্যু বের করছে, যেভাবে ডোনাল্ড ট্রাম্প একটা এক্স হ্যান্ডেলে উনি যেটা লেখলেন। আমি তো ভাই সত্যি কথা বলতে কি, আমি কিন্তু কোনো দল টল করি না, আমি তো ভাই পত্রপত্রিকা পড়ি। আপনি বলেন দলবদ্ধ অ্যাটাক কোথায় হয়েছে বলেন তো আপনি আমাকে, কোথায়? আমি তো দেখলাম না কোথাও, হয়নি। যে এখন ওনাকে কে কি বোঝাইছে যে হয় আর কি। এখন এটা নিয়ে এইটাকে ইস্যু করে কত দূর কত অগ্রসর হওয়া যাবে আমি বুঝি না। যে আমি যে আপনি নিশ্চয়ই একটি বিষয় দেখেছেন ইতিমধ্যেই, আমাদের নিকটতম প্রতিবেশী দেশ ভারতের পক্ষ থেকে এই গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তারা তাদের রাষ্ট্রীয়ভাবে তাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আমি একদম কোট করছি, বিবৃতিতে বলা হয়েছে, তাকে আটকের পর বাংলাদেশে চরমপন্থী গ্রুপগুলো হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা চালিয়েছে, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর এবং মন্দিরে হামলা চালিয়েছে। এটা হচ্ছে মূল কথা, উদ্বেগ প্রকাশ করে। এই যে মানে আমরা গণমাধ্যমে এখন পর্যন্ত এরকম খবর দেখিনি, কিন্তু ভারত দেখে ফেলেছে। বিষয়গুলো কিভাবে? আমি একটা জিনিস বলি, আমি একটা জিনিস আসলে বলতে চাই। আপনি আমাকে একটা কথা বলেন তো, ভারত কি একটা হিন্দু রাষ্ট্র? না, তারা তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তাদেরকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখন আমার দেশে বিভিন্ন লোক বিভিন্ন ঘটনায় অ্যারেস্ট হয়,
আওয়ামী লীগের অনেক লোক অ্যারেস্ট হয়েছে, অনেক মুসলমান অ্যারেস্ট হয়েছে, আমাদের অনেক হুজুর অ্যারেস্ট হয়েছে, আবার হিন্দু অ্যারেস্ট হয়েছে। তো সবগুলি অ্যারেস্টই যথাযথভাবে হয়েছে আমি তাও মনে করি না। দু একটাতে ঝামেলা থাকতেও পারে, দু একটা এমন লোক আছে অ্যারেস্ট হয়ে গেছে যে লোক হয়তো মানে কারণ আপনি কিছুই করে নাই। আমি একটা লোকের কথা জানি, জি আপনার এই উত্তরার ঘটনা বলি আপনাকে, এই যে মাটিকাটার এখানে সেই ভদ্রলোকের বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে মামলা হয়েছে 7টা মামলায় তাকে বলা হয়েছে সে নাকি জামাত শিবির এবং বিএনপির দোসর, এবং এগুলি সে করতো একসঙ্গে, জামাত শিবিরও করতো, আবার আরেকটা মামলা হয়েছে যে বিএনপির ক্যাডার ছিল, এগুলি বলা হয়েছে। আবার এই আমলে এসে ফ্যাসিবাদের দোসর হিসেবে তার নামে দুটা মামলা হয়ে গেছে এক লোকের বিরুদ্ধে। কিন্তু তো এরকম মামলা তো আমি অনেক দেখছি, যেটা এখান পান্না নামে দেখলাম একটা মামলা হয়েছে। তো এরকম মামলা তো অনেক হয়েছে, অনেক হয়েছে। আচ্ছা এরকম মামলা অনেক হওয়ার পর অনেকে অ্যারেস্টও করছে, এবং এই অ্যারেস্টগুলো কোনো জামিনও হচ্ছে না। আছে কিন্তু এরকম একদম নিরীহ লোকের ভাই অ্যারেস্ট হয়ে গেছে, জামিন হচ্ছে না, কারণ সে হয়তো 82 নম্বর আসামি, 83 নম্বর আসামি, 100-র উপরে আসামি। আমরা কিন্তু প্রথম 3-4টা দেখি, পরে এগুলো তো দেখি না, হয়ে গেছে। এগুলির ব্যাপারে এগুলো তো অন্যায় হয়েছে না, এই অন্যায়গুলির ব্যাপারে ইন্ডিয়াটি বিবৃতি দেয় না কেন ভাই? আজকে দেয় না, আপনি আমার বুঝান তো। ইন্ডিয়াকে, ইন্ডিয়ার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যে ইন্ডিয়া একটা হিন্দু রাষ্ট্র, কিন্তু আমরা তো জানি ইন্ডিয়া পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ, যে দেশটাকে ধর্মনিরপেক্ষ। তো তারা ধর্মনিরপেক্ষ, কিন্তু তাদের এই আচরণটা, জি তাহলে তো ওরা তো তাহলে উচিত ছিল সব ক্ষেত্রে একই রকম রিয়াক্ট করা, তা তো করছে না। জি নিশ্চয়ই। আমি একটু দাদার কাছে ফিরি। জনাব নিতাই রায় চৌধুরী, আপনি এর একাধিকবার সরকার পরিচালনার সাথে ছিলেন, রাষ্ট্র ক্ষমতায় বিএনপি যখন ছিল তখন ছিলেন। সেটি দেশের মানুষ কিন্তু আপনাকে কোন ধর্মে সেই বিবেচনায় রেখে আপনিও এখনো দল করেন না, আপনি জনপ্রতিনিধির এক জায়গায়। জনাব মাসুদ কামাল তিনি যে প্রশ্নটি ছুড়েছেন, দেশে কি এবং দেশে কি সাম্প্রদায়িক সমৃদ্ধি কমে গেছে, তিনি এই প্রশ্নটি ছুড়েছেন দর্শকের উদ্দেশ্যে। আসলে এইটা আপনি কি মনে করেন, দেশে কি 5 আগস্টের পরে, আওয়ামী লীগ আমলের পরে কি সম্প্রীতি কমে গিয়েছে কিনা, এটা আপনি মনে করছেন, কি মনে করেন? আর হচ্ছে যে এই গ্রেফতার নিয়ে আপনার পর্যবেক্ষণটা কি? আমি বলি, আমি ওনার বক্তব্যের সাথে পরিপূর্ণ একমত, জি কোনো দ্বিমতের কোনো জায়গা নেই এখানে। প্রথমত আমি একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত। আপনি যেটা উল্লেখ করেছেন, আমি বিএনপির ভাইস চেয়ারম্যান, অতএব আমাদের দলগত অবস্থানের বাইরে এসে আমি তো কথা বলতে পারবো না। নিশ্চয়ই। আর দলগত অবস্থানটা এই ইস্যুতে কি, এটা এখনো আমরা সিদ্ধান্ত হয়নি, চিন্তা হয়নি। তো সামগ্রিকভাবে আমি যে কথাগুলো বলতে চাই যে বাংলাদেশে যে সাম্প্রদায়িকতার যে গল্প তৈরি করা হয়, সেই গল্পগুলো আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতায় এটা এক একটা সময় অসার প্রমাণিত হয়। এবং আমি দেখলাম এই 5 তারিখ ঘটনার আগে একটা প্রকাশ্যে রামদা নিয়ে, স্যান্দা নিয়ে, তারপর সেখানে আগ্নেয়াস্ত্র নিয়ে, পুলিশ নিয়ে, র্যাব নিয়ে যে অত্যাচার নির্যাতন করে মিটিংগুলো ভাঙা হচ্ছে, গুলি করা হচ্ছে, আর ঢাকা তো হেলিকপ্টারে চড়ে গুলি করা হচ্ছে। এবং এই গণ অভ্যুত্থান, আমি আরেক ধাপ এগিয়ে বলতে পারি, এটা একটা বিপ্লবী গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানের পরে যখন এই শতাব্দীর নিকৃষ্টতম ফ্যাসিবাদের পতন ঘটল, পতনের পরে বিপ্লবী পরিস্থিতিতে বা অভ্যুত্থানের পরিস্থিতিতে কিছু কিছু লোক কিছু প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে, প্রতিশোধপরায়ণ ওঠে। সেটাকে বলে রাজনীতি ভাষা বদলা নিতে চায়। তো বদলা নিতে চেয়ে সেরকম বদলা কিন্তু হয় নাই। ওবায়দুল কাদের যেটা বলেছিলেন যে এই দেশে আওয়ামী লীগের পতন হলে 10 লক্ষ লোক মারা যাবে, এই আশঙ্কা তার মনে এসেছিল কেন? যে এতই অপরাধ করেছে যে সেই 10 লক্ষ লোক মারা যাবে, কিন্তু লোক মারা যায়নি। লোক মারা যায়নি। একটা জায়গায়, একটা শহরে 5 তারিখের পরপর 5টা বাড়ি পুড়ে দেওয়া হলো, ভাঙচুর করে পোড়ালো। 4টে মুসলমান বাড়ি, একটা হিন্দু বাড়ি।
আমি আগে একদিন এখানে নাম বলেছিলাম, কোন কোন শহর, কোন বাড়ি, কার কার বাড়ির নাম বলেছিলাম। এখন মানে একটা শ্রেণীর এই ডাকাত থেকে বিভিন্ন জায়গাতে বলা আরম্ভ করলো যে ওখানে হিন্দুর বাড়ি পড়েছে, হিন্দু বাড়ি পড়েছে। হিন্দু সে তো ওই ফ্যাসিবাদেরই একজন, তো দোষণ না, সে তো একজন লুটেরা। তো এইরকম কিছু কিছু লোক যদি হয়, এই ইস্যুটা হলো রাজনৈতিক ইস্যু। এই ইস্যুটাই কন্ট্রাডিকশনটা হলো পলিটিক্যাল কন্ট্রাডিকশন। ইট ইজ নট এ মানে রিলিজিয়াস কন্ট্রাডিকশন। এটা কোনো সাম্প্রদায়িক কিছু না। মানে এই যে অভ্যুত্থান বা অভ্যুত্থানের পরবর্তী যে এটা তো রাজনৈতিক ঘটনা। এটাকে আপনি হিন্দু মুসলমান ভাগ করেন কেন? জি। এক। দ্বিতীয় কথা হলো যে দুর্গা পুজো, জন্মাষ্টমীর মানে প্রোগ্রাম, কালী পূজা, এতগুলো পূজা তো হয়েছে। গতবার থেকে এবার দুর্গা পুজো বেশি হয়েছে। আমাদের বাড়িতেও অনেক বড় করে দুর্গা পুজো হয়। আপনি বললেন অনেক পুলিশ দেওয়া হয়েছে, আমি তো অনেক পুলিশ দেখলাম না। আনসার অন্যান্য সময় 6 জন দেয়, এবার সে 6 জন। এত পুলিশ তো নাইও, এটা দিয়েছে। এখন কথা হলো যে 5 তারিখের ঘটনার যে মানে তাৎপর্য, এইটা বিশ্লেষণ না করে, এটা না বুঝিয়ে যত গল্পই আবার তৈরি করুক, এই ন্যারেটিভ তৈরি করা হয়েছে 16 বছর ধরে। 16 বছর ধরে মানে এদেশে কোনো মানে একটা লোকই মুক্তিযুদ্ধ করেছে, তারাই মুক্তিযুদ্ধ, আর কেউ মুক্তিযুদ্ধ করে, সে তো আত্মসমর্পণ করলো, আর সব তো পালায় চলে গেল। জি। তা মুক্তিযুদ্ধ তো এই দেশে সেটা ছিল জনযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের ঘোষণা দিল কে? তো এইসব কাহিনীকে দিয়ে ইতিহাস ধ্বংস করে, সংস্কৃতি ধ্বংস করে, মানুষের মানে চিন্তা ভাবনা ধ্বংস করে কিছু গল্প তৈরি করে এটা লাভ হবে না। এদের চমৎকার একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ যুগ যুগ ধরে। এবং মাঝে মধ্যে যে হিন্দু মুসলমানের যে ঘটনাগুলো ঘটে, এই বিচ্ছিন্ন ঘটনাগুলো সম্পূর্ণরূপে জমি জমা দখল বা অর্থনৈতিক কারণে, কত জমি দখল বা এত কারো বাড়ি দখল, কারো এটি করা, এই এক পিওরলি ইকোনমিক কারণে হয়। হ্যাঁ, আমাদের পাশের গ্রামে একবার 5 বাড়িতে ডাকাতি হলো। ডাকাতে 2-3 জন ডাকাত ধরা পড়লো, 2 জন মুসলমান ডাকাত, একজন হিন্দু ডাকাত। আর 5 বাড়ির মধ্যে 2টা হিন্দু বাড়ি আর মানে 3টে হলো মুসলমান বাড়ি। এই হিন্দু বাড়িতে ডাকাত হয়েছে বলে সেই মানে এক দল লোক চলে গেলো, হিন্দু বাড়িতে ডাকাত হয়েছে। তাহলে মুসলমান বাড়িতে ডাকাত হলো, সেটা ডাকাতে না? আর হিন্দু ডাকাত যখন ধরা পড়লো, তাহলে এই যে একজাত শ্রেণীর লোকগুলো, এরা এই বাংলাদেশের মানে মানুষকে ভাগ করতে চায় এবং ভাগ করে ফয়দা নিতে চায়। কিন্তু এই ফয়দা নেওয়াটা যে কোনো কাজে লাগে নাই, সেটা তো 5 তারিখে প্রমাণিত হলো। যে 5 তারিখে তো প্রমাণিত হলো যে এই যে অসার গল্প, এই যে এতদিন ধরে যে ইতিহাস তৈরি করলাম, যে কারোর নাম মুছে ফেলে দিয়ে, কারোর নাম মানে মাথায় দিয়ে, সেগুলো তো সব ভেঙে খান খান হয়ে গেল। এই যে সরকারের যখন পতন হলো, যারা আজকে বাইরের থেকে এটা চিন্তা ভাবনা করেন, তাদেরও বুঝতে হবে যে যে সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্র দখলে। প্রথমে আমি গণমাধ্যমের কথা বলি, বিক্রি বলো ওই যে প্রিন্টিং মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, এই গণমাধ্যমের মানে ম্যাক্সিমাম কিছু কিছু মানে বিবেকবান সাংবাদিক ছাড়া ম্যাক্সিমাম এই কর্পোরেট হাউসে চাকরি করার মতো চাকরি করে। আর কর্পোরেট মানে কর্পোরেট হাউসে যারা মানে মিডিয়ার মালিক, তারা ওই ফ্যাসিবাদের চরণ চুম্বন করে তারা সেখানে তাদের গুণগান গাওয়াই করে। এবং সাংবাদিকদের কোনো স্বাধীনতা ছিল না, স্বাধীনতা থাকলেও সেটা মানে প্রকাশ করতে পারে নাই। আর কিছু কিছু আছে মুক্ত মনের লোক, তারা শেষ পর্যন্ত যেমন উনি ওই চাকরি ছেড়ে দিচ্ছে, এখন মানে রিটায়ারমেন্টে চলে গেছে, রিটায়ারমেন্টে বয়স হয়নি। তো এরকম কিন্তু হয়েছে। এখন আমার বক্তব্য হলো গণমাধ্যম, তারপরে ইয়ে অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ এবং মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, র্যাব মানে আইন প্রয়োগকারী সংস্থা, বিজিবি, তারপর আপনার মানে বিচার বিভাগ, সমস্ত সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, সবগুলোকে কক্ষিগত করে এত বড় বিশাল ক্ষমতার অধিকারী উনি যদি বলেন যে আমরা 41 সাল পর্যন্ত থাকবো, সব মানে দালালরা সার পাশ থেকে বলে না 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 আপা, আপনাকে 51 সাল পর্যন্ত থাকতে হবে। 51 বয়স যে আমার হয়ে গেল, মানে বয়স আপনি 51 বছর, আপনি ইচ্ছে করলে 61 বছর বয়স পর্যন্ত বাঁচবেন, মানে আরও 61, মানে 61 সাল পর্যন্ত বাঁচবেন। এই তাকে বাঁচায় রেখে এটু করেছে। এবং তার পেছনে এত বড় বড় শক্তি যে তার কেউ কিছু করতে পারবে না। একাত্তর এসব আছেই, র্যাব পুলিশ টুলিশ তার তো আছেই, বিদেশি শক্তি আছে,
কোথায় গেল 5 তারিখে? জি, কোথায় গেল 5 কোথায় গেল সেই তারিখের 5 পরে? তারিখে? এখন কেন কেন 300 লোক পালিয়ে গেল? কেন 300 লোক পালাইছে কেন? 300 এমপি পালিয়ে গেল, মেয়ররা পালিয়ে গেল, মানে পৌরসভার মেয়ররা পালিয়ে গেল, ইউনিয়নের চেয়ারম্যানরা পালিয়ে গেল, উপজেলা চেয়ারম্যানরা পালিয়ে গেল, মসজিদের খতিব পালিয়ে গেল। এই পালাইগুলো কেমন? যেমন এটা 71 সালে পালায় গেছিল, আবার শেখ মুজিবের মৃত্যুর পর যেমন তারা সব পালায় চলে গেল, এবং কয়জন যে সাথে সাথে মুস্তাকের মন্ত্রিসভার শপথ নিল। জি। অতএব এই যে পলাতক শক্তি, এরা কোনোদিন আর এখানে ফিরে আসবে না। জি, ফ্যাসিবাদ কখনো ফিরে আসে না। জি, আপনার কাছে ফিরবো, আমাকে একটা বিরতি দিতে আমি হবে। জেনারেল কথাটা বললাম। জি। আর আপনি ওই যে চিন্ময়দার ব্রহ্মচারীর কথা বললেন, এটা আমাদের একটু পরেই আমাদের মানে দলগত সিদ্ধান্ত হবে। তবে আমি একটা কথা বলতে চাই, উনি সে কথাটা বলে ফেলেছেন, সেটা হলো যে আমরা, এটা সরকার একটা আছে, এই সরকারের মানে সমালোচনা আমরা করছি না। আমরা বলছি যে একটা ব্যবস্থা ভেঙে গেছে, আর একটা জন্ম হয়নি, নতুনের জন্ম হয়নি, পুরোনোটা ভেঙে গেছে। এই যে মানে নতুনের জন্মকালীন যে যন্ত্রণাটা, এটা এক ধরনের এটা ভোগ করতে হবে। জি। একটা সুন্দর মাছ দিয়ে শুরু করতে হয়েছে। এই সাম্প্রদায়িক যে বিষয়টি, সেখানটাই আবার একটু ফিরতে চাই। একটি বিষয় হচ্ছে যে পার্শ্ববর্তী দেশ সুনির্দিষ্টভাবে কয়েকটি অভিযোগ আনলো, সেখানটায় আমরা এখন পর্যন্ত কোনো গণমাধ্যমে বিষয়টি দেখিনি। ওভারঅল কিন্তু তারা বলেনি, তাদের বিবৃতিতে বলেছে যে এই গ্রেফতারের ঘটনায় সংখ্যালঘুদের বাড়িঘর হামলা, অত্যাচার, নির্যাতন এটা করা হয়েছে। সেখানে কিন্তু শুধু হিন্দুদের বলেনি, হিন্দু সহ সংখ্যালঘুদেরও অ্যাড করা হয়েছে। আর এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে, এটি তারই পার্ট, এবং রাষ্ট্রদ্রোহের কাউকে ছাড় দেওয়া হবে না। ভারতের পার্টটা আমি আগেও বলেছি একবার, আগে আমি আরেকটু বলি। জি। দেখেন, আমাদের যে 5ই আগস্ট যে আমাদের এই স্বৈরাচারী সরকারের পতন হলো, তার আগে আমি পুরো জুলাই মাস ধরি, জুলাই মাস এবং এই সময়টাতে, এই সময়ে আমাদের এখানে কত লোক মারা গেছে? 2000 লোক কম বেশি, ধরেন 2000 অথবা 1800 এরকম মারা গেছে। জি। অ্যাকুরেট ফিগারটা তো আমাদের বাড়ছে, ক্রমাগত আসছে। এই যে লোকগুলি মারা গেছে, কাদের হাতে মারা গেছে? পুলিশ অথবা আওয়ামী লীগ অথবা যুবলীগ অথবা ছাত্রলীগ, এদের হাতে তো মারা গেছে। তখন এটা নিয়ে ইন্ডিয়াকে কোনো বিবৃতি দেখছেন? না, আমাদের চোখে পড়েনি। কি কারণে পড়ে নাই? তখন তারা বলছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এখন যেটা হচ্ছে সেটাকে আমাদের অভ্যন্তরীণ বিষয় না। আপনি আমাকে এই কথা গেলে জবাব দেন না ভাই। 2000 লোক মরে গেল, আমাদের অভ্যন্তরীণ বিষয় আপনি কিছু বলবেন না। তো এখন তো ভাই মরে নাই কেউ রে ভাই, একটা লোক অ্যারেস্ট করতে পারবে না রাষ্ট্র? তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, মামলা হয়েছে একটা। বিএনপি যাকে যে মামলা করে থাকে, বিএনপি বহিষ্কার করছে কি কারণে, বিএনপির ব্যাপার, কিন্তু মামলা তো রয়ে গেছে ভাই, রয়ে গেছে। তো মামলা হয়েছে। এবং সে একটা বড়, সরকার যদি আশঙ্কা করে যে এই লোকটার কারণে একটা বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে, সরকার কি পূর্ব সতর্কতামূলকভাবে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে না? একটা সরকারের কাজটা কি তাহলে? যে না নেয়, পরে আবার আমরাই কিন্তু বলবো যে ওই একটা লোককে আটকালে এই ঝামেলাটা হইতো না, আপনি এই ঝামেলাটাকে ইনভাইট করলেন কেন? আমরাই বলবো আবার। কিন্তু যেরকম আমরা ওই যে তিতুমির কলেজ, নজরুল কলেজ আর মোল্লা কলেজ দিয়ে বলতেছি যে আপনি আগে ব্যবস্থা নিলেন না কেন? কারণ আগে ব্যবস্থা নিয়ে কিভাবে নেয়? কিছু লোককে আটক করা, যারা নাকি নেতৃত্ব দিচ্ছিল। জি। সিম্পল তো ব্যাপারটা ভাই, এটা তো ভাই, এটা তো দুই জিনিস না। তো ওইটা আপনার 2000 লোকের মৃত্যু, একটা শিশু মারা গেল, দরজা বন্ধ করতে গেছে, জানলা বন্ধ করতে গেছে, গুলি খেয়ে মারা গেল, ছোট ছোট বাচ্চারা ছাদে খেলতে যেয়ে মারা গেল, হেলিকপ্টারে গুলি হলো, সব অভ্যন্তরীণ বিষয়, কিছু বলা যাবে না। তো এটা কোন থেকে এলো ভাই? মানে সিম্পল কথা। কিন্তু এইটা বলার জন্য কিন্তু বিশেষ কোনো জ্ঞানের দরকার পড়ে না ভাই। আমরা তো এই দেশের নাগরিক না, আমরা তো এই যে সব দেখতেছি। কোথায় আমি তো বুঝি না রে ভাই। আমি বলি আপনাকে, শোনেন, আমার যেখানে বাড়ি, এই বাড়িটা হিন্দু প্রধান এলাকা। আমার বাড়ি হলো ময়মনসিংহ মুক্তাগাছা। মুক্তাগাছা জমিদার ছিল, মুক্তাগাছা যত জমি আছে সব হিন্দুদের ছিল, সব সব জমি মালিক ওই জমিদাররা। এখনো আমাদের ওই যে গত গভর্নমেন্টের আমলে ওই যে আমাদের জমি আমার বাবার কিনা, হ্যাঁ ময়মনসিংহ মুক্তাগাছা, এটা হিন্দু প্রধান এলাকা। কিন্তু মানে আমার বাবা এক জমি কিনছে, সেটা ভাই আরো আজকে আপনার 50 বছর আগে। সেই জমিও হিন্দুদের, আমাদের ওটা মানে মামলা করতে হয়েছে, এটা হিন্দুদের না, এটা মামলা করে প্রমাণ করতে হয়েছে। এইটাই, ওই এলাকায় এত হিন্দু এলাকা, এখনো ওখানে 40% মতো হিন্দু ভোটার আছে এখনো। ওই এলাকায় আমি ভাই বড় হয়েছি রে ভাই। আমি
আমি দেখছি কি হয় ওখানে। আমাদের অনেক বন্ধু বান্ধব বাড়ি ঘর সেরা দেখি, আগের রাত্রে দেখছি, পরের দিন সকালে দেখি নাই। মালিক কি হয়েছে বলুন তো? হিন্দু যাদের জমিগুলো চলে গেছে, যাদের বাড়ি ঘর চলে গেছে, যাদের ইন্ডিয়া চলে গেছে, আমরা বলছি বিক্রি করে চলে গেছে, কি করে চলে গেছে, সব খবর তো আমরা রাখি। এগুলি মালিক কি হয়েছে, কিনছে কারা জানেন আপনি? সব আওয়ামী লীগের লোকজন, সব আওয়ামী লীগের লোকজন কিনছে। যে জমির দাম মনে করেন 2000 টাকা ধরা যায়, আমি কথার কথা বলতেছি, 2000 টাকা জমির দাম, টাকা দিছে 500, তোমরা যাও, বাকিটা আমরা তোমাদের দিয়ে আসবো বলে বিদায় করে দিছে, আর দিয়ে আসে নাই। 5-7 বছর পরে ওদের এখন তো 2 জন আসছে, আইসা নিয়ে পরে আবার জান নিয়ে পলাইছে। ভাই এগুলো আমাদের চোখে দেখা, সারা বাংলাদেশে এই চিত্র। এটা আমার এলাকায় আমার বন্ধু বান্ধব আছে, এখানে আমার সঙ্গে স্কুলে পড়ছে, এরা আছে, এদের জীবনে আমরা দেখছি। এটা কারা করছে? এগুলি বিএনপি করছে, সব আওয়ামী লীগ করছে। তাহলে সেই বাংলাদেশের হিন্দুদের মতো অসহায় পৃথিবীতে আর কোথাও নাই কেউ। কারণটা জানেন? তারা আওয়ামী লীগকে যদি ভোট না, যদি বলে আমি ধানের শীষে ভোট দিয়েছি, কেউ বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না। মানুষ বড় কিনা তাও তুই আওয়ামী লীগকে ভোট দিস, মানে ওরা আওয়ামী লীগকে অপছন্দ করে, এটা বললেও কাউকে বিশ্বাস করতে পারে না। মানে এর চেয়ে অসহায় কোনো মানে সম্প্রদায় পৃথিবীতে আছে কিনা সন্দেহ। এটা কার জন্য হয়েছে? আওয়ামী লীগের জন্য হয়েছে। এই একটা দল হিন্দুদেরকে শেষ করে দিচ্ছে ভাই। আমার অনেক বন্ধু বান্ধব আছে, বিভিন্ন জায়গায় আছে, দেখি তো আমরা সবকিছু, অনেকে মন খারাপ করে, বাট দিস ইজ রিয়েলিটি। আমি আমার নিজের জীবন দিয়ে দেখছি এগুলো, এগুলি বলে লাভ নাই। কেন? আমি তো মনে করি ইন্ডিয়ার এই যে ভূমিকাগুলি, যে সমস্ত বক্তব্যগুলি, ইন্ডিয়া কি চায় আসলে এই মুহূর্তে, এটা বোঝাই যায় ভাই, এটা বলা লাগে না, এটা বোঝাই যায়। তারা ইন্ডিয়াকে, শেখ হাসিনাকে এবং নানাভাবে তার দলকে ফেরত আনতে চায়। তারা ফেরত আনলে কি এই হিন্দুরা ভালো থাকবে? খারাপ থাকবে। কুমিল্লায় দুর্গার হাতে কোরআন শরীফ কে দিয়েছিল? কোন আমলে হয়েছিল এটা ভাই? গত আমলে, আওয়ামী লীগ আমলে হয়েছিল। এর সঙ্গে বাহার যে ছিল, বাহার নিজে দেয় কোন এক পাগলটা দিয়ে আরেক নাটক আসা যাইছে, কেনা জানে। এখানে মারামারি হচ্ছে, মাইল দিতে মারামারি হচ্ছে, ওটা ওখানে কোনো বলে না মাইল দিকে থামানো। মাইল দিয়ে মারামারি হওয়ার পরে ওবায়দুল কাদের যে ওখানে কুমিরের অস্ত্র দেয়। এগুলি ভাই নাটক। এই দেশের মানুষ বুঝে, এদেশের এই দেশ আসলে, এই দেশের মানুষ মানে জাতিগতভাবে, প্রকৃতিগতভাবে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জানে। এর জন্য রাজনীতিবিদদের কোনো দরকার নাই। যে সমস্ত রাজনীতিবিদরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কথা বলে, আপনি নিশ্চিত থাকবেন ওরাই হলো মূল ক্রিমিনাল। রাজনীতিবিদদের পরামর্শ শুনে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের হইতে হবে না। আমি ওই এলাকার মানুষ, আমি জানি আমাদের যারা হিন্দু বন্ধু বান্ধব ছিল, আমরা কি পলিটিক্যাল লিডারদের ইনস্ট্রাকশন অনুযায়ী যে বন্ধুত্ব করছি নাকি? আমার পাশের বাড়ি হিন্দু, আমি কি করুম? আমার পাশের বাড়ি হিন্দু, ওরা তো আমার বন্ধুই, ছোটবেলা একসঙ্গে খেলছি ভাই, আমার ফ্রেন্ড। এটা কি পলিটিক্যাল লিডারে কি বলবে না বলবে কিছু যায় আসে আমার? অবশ্যই না। জি, আমি একটু দাদার কাছে আবার ফিরি। আমরা একদমই নিকটতম প্রতিবেশী পাল্টানো যায় না, এটা আমরা জানি। তো সেক্ষেত্রে আমার একটু জানার, আমাদের দর্শকরা হয়তো জানতে চায়, আমাদের এখানে কোনো ঘটনা হলে মুসলমানদের হয়তো মাইনাস করে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ অথবা ফোরাম এইটা নামে হয়। ইন্ডিয়ায় মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এরকম আপনাদের চোখে কখনো পড়েছে কিনা? কিংবা ইন্ডিয়ায় তো খ্রিস্টানদের নিয়েও ওখানের বিভিন্ন প্রদেশে ঝামেলা হচ্ছে, আবার মুসলিম এই সময়গুলো তাদের অবস্থানটা কি থাকে এর সাথে? আর দেশে যে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট চলছে, এটার সাথে কি সাবেক পতিত সরকার যে চলে গেছে এখন ইন্ডিয়ায় অবস্থান করছে, তার টুপ করে চলে আসার এই কথার কোনো সূত্র আছে কিনা? প্রথম কথা হলো যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আগে অনেক আগের থেকে ছিয়ার দাস, নিম ভৌমিক এরা তৈরি করেছিলেন। এরপরে মানে এটা একটা সেক্টরিয়ান পলিটিক্স আর কি। সেক্টরিয়ান পলিটিক্স মানে কিছু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই দিয়ে করা, এবং ওই তখন থেকেই মানে এক ধরনের পলিটিক্স মানে শুরু হয় এই সাম্প্রদায়িকতা নিয়ে। এটা এক ধরনের ওই যে এনজিও কিছু লোক করে, কিছু লোক ওই যে বিয়ে করে, কিছু লোক ওই যে মানবাধিকার সংগঠন আছে, এগুলো আর কিছুই না, বিদেশ থেকে টাকা নেয়, টাকা নিয়ে সব সংগঠনগুলো করে। ওই মানবাধিকার সংগঠনের মানে কথায় এদেশে মানবাধিকার লঙ্ঘিত হবে না, মানবাধিকার রক্ষা হবে না। মানবাধিকার যেটা সেটা এই দেশের ব্যাপার। আবার ওই যে সাম্প্রদায়িকতা বলে
বড় বড় মিটিং করা যায়, মিছিল করা যায়, বিদেশে যে একটা মাইনরিটি পারসিকিউশনের উপরে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় মানে প্রোগ্রাম হয়, লন্ডনে হয়, আমেরিকা হয়, বিভিন্ন জায়গায় হয়, ইউরোপে হয়, এরা যেতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের ওই ভাই যে কথাগুলো বলেন যে মাসুদ কামাল ভাই, জি হ্যাঁ মাসুদ কামাল ভাই যেটা হ্যাঁ বললেন, না নাম তো জানি, মাসকাম সাহেব যে কথা বলেন যে এই সাম্প্রদায়িকতা রক্ষা করার জন্য, সম্প্রীতি রক্ষা করার জন্য রাজনীতিবিদদের পরামর্শ লাগে না। কথাটা 100 টাইমস সত্য। সত্য এই কারণে জি প্রত্যেক সমাজের একটা সামাজিক রীতিনীতি আছে, হুম সেই সমাজের একটা মূল্যবোধ আছে, একটা অর্থনৈতিক ব্যবস্থা আছে, সেখানে যুগ যুগ ধরে সেটা চলে আসছে। এই সমাজটা এক সময় ছিল সামন্তবাদী সমাজ। এই বড় বড় জমিদার জোরদার, যেমন ওনাদের ওখানে মুক্তাগাছা মহারাজারা ছিল, এটা সামন্ত প্রভু আসলে এরা, হ্যাঁ, এই সামন্ত প্রভুরা। এবং আর ছিল দেশের সাধারণ মানুষ, কৃষক টিষক ইত্যাদি। তো পরবর্তী সময় এখন আমরা বলি যে এটা আমাদের পার্টিগত অবস্থানে বলি না, এটা আমরা দাবি করি যে বাংলাদেশ এখন আধা সামন্ততান্ত্রিক এবং আধা পুঁজিবাদী দেশ। আধা সামন্ততান্ত্রিক এই কারণেই বলি যে সামন্তবাদী উৎপাদন সম্পর্ক, বন্টন ব্যবস্থা এটা এখনও রয়ে গেছে, ডিপেন্ডেন্সি রিলেশনশিপটা রয়ে গেছে। সংস্কৃতি তাহলে সেইভাবে আছে, এই আগের আর এখন একই সংস্কৃতি, মূল্যবোধ, ধ্যান ধারণা, এটা উপরে কাঠামোগত ব্যাপার। আর কিন্তু ওই আগের মতো দাসপ্রথা নাই, আগের মতো বৃহৎ জমির মালিক নাই, হ্যাঁ, আগের মতো এগুলো নাই। সেই জন্য এটা পুরোপুরি সামন্তবাদী না। আবার আবার মানে পুঁজিবাদের যে বিকাশের ক্ষেত্রে যে জাতীয় পুঁজির বিকাশ ঘটে, শিল্প মানে বিপ্লব হয় বা শিল্পের, এটা হয় নাই। অতএব এটা আবার এটাকে একেবারে আপনি মানে পুঁজিবাদী বাদ দিয়েও দিয়ে দেন না। কিন্তু আওয়ামী লীগ আমলে যেটা করেছিল, লুটেরা পুঁজির দেশ, ওরা পুঁজিবাদও ধ্বংস করেছে, সামন্তবাদও ধ্বংস করেছে, মানে সব কিছু ধ্বংস করে একটা মিথ্যা মানে সমস্ত ইতিহাস ধ্বংস করেছে, সংস্কৃতি ধ্বংস করেছে, সব ধ্বংস করেছে। আমাদের দেশের যে গ্রামের সমাজ, এখনও তো আমরা দেখি যে আমাদের আশেপাশে হিন্দু মুসলমান কি চমৎকার সম্পর্ক নিয়ে করে। দুর্গা পুজোর সময় আমাদের বাড়িতে বহুদিন ধরে পূজা হয়, যুগ যুগ ধরে। সেখানে দেখা যায় যে সব মুসলমানরা মানে সকালে বিকেলে রাত্রে আসতেছে, একসাথে খাচ্ছি, আবার ঈদের সময় আমরা সব জায়গায় যাচ্ছি, একই মাঠে আপনার চাষ করতেছে, একজন হিন্দু মুসলমান একসাথে, তারা একসাথে ভাটিয়ালি গান গাচ্ছে, একসাথে মানে ইয়ে নৌকা টানতেছে। এখন আর নৌকা টানার অবস্থা নাই, এবং বর্ণ বৈষম্যটাও তো আমাদের এখানে কম। নৌকা সব এখন গাছে উঠে গেছে, এখন নৌকার চলবে না। এখন হচ্ছে যে এই পরিস্থিতিতে আমি সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশে একটা চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আর যারা এইসব নিয়ে ব্যবসা করে, এরা ব্যবসা করেই যাবে, ও ব্যবসা ঠেকানো যাবে না, ওতে কিছু আসা যাবে না। এটা আমার বক্তব্য। এই অসার বক্তব্য দিয়ে আর কোনো লাভ হবে না। স্বর্গচ্যুত দেবতা স্বর্গে যার স্বপ্ন দেখে, স্বর্গচ্যুত দেবতা স্বর্গেতে পড়ে গেছে, স্বর্গভ্রষ্ট হয়েছে। সেই স্বর্গভ্রষ্ট দেবতা বা স্বর্গচ্যুত দেবতা আবার স্বর্গে যেতে চায়, কিন্তু একবার স্বর্গ থেকে ভ্রষ্ট হলে সে আর কখনো স্বর্গে যেতে পারে না, বুঝলেন? তা যদি পারত, একবার ফ্যাসিবাদের পতন হলে সে আর কোনোদিন ফিরে আসবে না। কোন বক্তব্য নিয়ে ফিরে আসবে? এই যে দেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে তুমি দেশের বাইরে পাঠাই দিলে, এই যে দেশের মানুষকে গুম করেছো, খুন করেছো, অত্যাচার করেছো, নির্যাতন করেছো, সব প্রতিষ্ঠান ভেঙে তছনছ করে দিয়েছো, এবং এই দেশের 2000 ছেলে মেয়েকে, শ্রমিক কি ছাত্র জনতাকে তুমি নির্দেশ দিলে হেলিকপ্টারে চড়ে চড়ে গুলি করে মারো, অমুক করো তমুক করো, পাখির মতো কয়দিনের মধ্যে তুমি মানে এত লোক মারলে। হ্যাঁ, তারা তো বুক পেতে দিচ্ছে, বুক পেতেছে গুলি কর, বুকের মধ্যে উঠছে ঝড়, বুক পেতেছে গুলি কর। তো এইটা করে তুমি দেশে ফিরে আসবা, কোন ইতিহাস নিয়ে ফিরে আসবা, কোন মানে কৃতিত্ব নিয়ে ফিরে আসবা? কোথায় বলেন, কোনটুকু? এই যে ফ্লাইওভার দেখাবেন, ফ্লাইওভারের মানে পেছনের যে কালো ইতিহাসটা কি? যে সেতুতে একই ধরনের সেতু ভারতে খরচ হয়েছে 30,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা, ওই যে ভূপেন হাজারিকা সেতু, তার চেয়ে ছোট সেতু সেখানে খরচ করলো প্রায় মানে 70-80 হাজার টাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি একটা ইন্ডিয়াতে করেছে রাশিয়ান প্রযুক্তি নিয়ে, সেখানে খরচ হয়েছে 30,000 কোটি টাকা, আর এখানে 2 লাখ কোটি টাকা ছাড়া গেছে। অতএব এই লুটেরা, চোর, হ্যাঁ, রাষ্ট্রের স্বার্থবিরোধী, এদের নিয়ে যদি বাইরে কেউ পলিটিক্স কেউ, তাদেরও লাভ হবে না, ওদেরও লাভ হবে না। আমি এই কথাটা বলতে চাই। অনেক ধন্যবাদ। শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ জনাব
মাসুদ কামাল এবং অসংখ্য অনেক অনেক ধন্যবাদ নিতাইরা চৌধুরী, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও প্রত্যাশা করি সকল প্রতিকূলতা দূর হয়ে দেশ সুন্দরভাবে আগাবে এবং কল্যাণমূলক রাষ্ট্র গড়তে আমরা যে যেখানেই আছি সবাই একটু হলেও কাজে যোগ দিব এবং ভূমিকা রাখবো। আল্লাহ হাফেজ।